আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন কি সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সিয়াম ভাই অনেক ভালো আছে। হ্যাঁ, এই তো আমরা এখনই শুরু করে দিব, একটু পরে 1 মিনিটের মধ্যে শুরু করব। সাউন্ড ক্লিয়ার? ওকে। গুড ইভিনিং। হ্যাঁ মিনহাজুল, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। মিথিলা ভাই, আমরা আপনাকে দেখতে আগ্রহী। হ্যাঁ, কোনো একটা সময় দেখা হয়ে যাবে। আজকে যে টপিকটা পড়ানো হবে, এই টপিকটা কি তোমরা বাসায় একবার কি প্রিপারেশন নিয়েছিলা, যারা এই মুহূর্তে জয়েন করেছো? তিশা বলছে ইয়েস। মিনহাজুল, লামিয়া, এই যে সজীব হচ্ছে প্রিপারেশন নেয়নি, হাসিব নেয়নি, ইলহাম নেয়নি। তোমাদের প্রত্যেকটা ক্লাস যদি আমি হচ্ছে অ্যাটেন্ড থাকি, তখন দেখা যায়, বলে রাখি আমি যে অন্তত ক্লাসের শুরুর আগ পর্যন্ত যে কোনো একটা সময় তুমি ওই টপিকটার উপরে প্রিপারেশন নেবে, যেটা হচ্ছে আজকে যে টপিকটা তোমাকে পড়ানো হবে। এটার উপর যখন তুমি একটু হচ্ছে দেখে নিবা, তখন দেখা যায় লাইভ ক্লাসে ভাইয়া যা যা পড়াবেন তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হবে না। বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে তোমার, কারণ তুমি একটু আগে বা হচ্ছে কিছুক্ষণ আগে ওই টপিকটা তুমি দেখে আসছো। তো আশা করি তোমরা এটা কন্টিনিউ করবা। এটা আসলে তোমাদেরই হচ্ছে অনেক সহজ হবে লাইভ ক্লাসটা করতে এবং বুঝতে। সাফি, আমার পরিচয়, আমার নাম হচ্ছে শাহিন। আমি তোমাদের এই কোর্সের দায়িত্বে আছি। ক্লাস 11, একাদশ, নতুন ব্যাচ, পুরাতন ব্যাচ, দ্বাদশের নতুন পুরাতন, বাংলা, ইংলিশ এবং আইসিটি। হ্যাঁ তানজিম, শুভ সন্ধ্যা এবং ওয়ালাইকুম সালাম। না, আমরা হচ্ছে তোমার হচ্ছে এই কোর্সের ভাইয়ারা যে তোমার হচ্ছে ক্লাস নিয়ে মানে তোমাদের হচ্ছে মানে ক্লাসগুলো নিবেন, এই বিষয়গুলো হচ্ছে আমরা ম্যানেজমেন্ট করে থাকি। আমরা শুধু হচ্ছে তোমাদের এই কোর্স রিলেটেড যত কাজ আছে এগুলো আমরা করে থাকি। ক্লাসের বিষয়, সিলেবাসের বিষয়, লেকচারের বিষয়, তারপরে তোমার যে কন্টেন্টটা পড়ানো হবে এটার বিষয়। তোমাদের এক্সামের তো সলিউশন দেওয়া হয়ে থাকে। তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পরে যখন সাবমিট করে ফেলো, ভিউ রেজাল্ট ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পারো যে হ্যাঁ তোমার এমসিকিউ 10টার মধ্যে কয়টা ভুল হয়েছে, কয়টা সঠিক হয়েছে, কয়টার অ্যান্সার করো নাই তুমি, এটা কিন্তু একটা সামারি দেখা যায়। এবং কিছু কিছু প্রশ্নের উত্তর ব্যাখ্যামূলকও দেওয়া থাকে যে হ্যাঁ এটার উত্তর কেন এটা হইলো। হ্যাঁ সিনথিয়া, আমরা হচ্ছে অনেক মেম্বার আছি। ওকে, আমরা দেরি না করে আমরা শুরু করব আজকে ক্লাস। সঙ্গে থাকবে আমাদের সিয়াম ভাইয়া। তো আমরা এখনই শুরু করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে ক্লাসটি মনোযোগ সহকারে করবা। পাশাপাশি ক্লাসটাকে তোমার হচ্ছে এনজয় করার জন্য ভাইয়া যা যা পড়াবে খুব দ্রুত হচ্ছে মানে ফিডব্যাক দিবা তোমরা, তাহলে আমরা টাইমের মধ্যে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছি? ভালো আছি সবাই। আশা করতেছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আবার আমরা একটা পড়ন্ত সন্ধ্যায় দেখা করলাম, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা তাহলে ভালো আছো? নিউ পাঞ্জাবি না ভাই, আমার সেই ওল্ড পাঞ্জাবি, বুঝছো? যা দেখি নতুন লাগে বইলা লাভ নাই।
ঠান্ডা লাগে না? ঠান্ডা, এই যে উদ্ভাসের রুমের ভিতরে বুঝছো ঠান্ডা লাগার সুযোগ কম। ওকে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করতেছি তোমরা অনেক ভালো আছো। এবং পড়াশোনার খবর কি সেটা বলো। পড়াশোনার খবর কি? কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, হ্যাঁ আজকে সারাদিনই কুয়াশা করছে এবং ঢাকায় কিঞ্চিত বৃষ্টি হচ্ছে। ওকে, কোনোদিন আমাদেরও ট্রিট দিন, ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে, কোনো প্যারা নেই, ঠিক আছে। ওকে চলো তাহলে পড়াশোনার দিকে যাই, অনেক গল্পগুজব করছি আমরা, ঠিক আছে, আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি। শাইন ভাই আমাদের মধ্যে মাঝখানে একটু ইন্টারাপশন করছে, তাই না, জীবন যুদ্ধে। চলো আমরা তাহলে জীবন যুদ্ধে আগায় যাওয়ার চেষ্টা করি। তো আজকে পড়াশোনা করব, আজকে দেখো আমরা একটা খুবই খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো, অণুজীব, বুঝছো। বোটানির মধ্যে এই বিরক্তিকর পড়াশোনার মধ্যে এই গাছপালা নিয়ে পড়ার মাঝখানে কিছু কিছু চ্যাপ্টার আমাদের একদম পুরা মনে একদম শান্তির একটা বৃষ্টি করে, তাই বৃষ্টি আনে। যেমন কি চ্যাপ্টার, কোষ রসায়ন। কোষ রসায়ন ভালো লাগছে কার কার বলো তো একটু। কোষ রসায়ন ভালো লেগেছে কার কার বলো তো। আমি বিশ্বাস করি বেশি মানুষেরই কি হয়েছে ভাই, কোষ রসায়নটাই মনে হয়েছে যে না একটু মজার ছিল। এই তো, আরে মাশাল্লাহ সাবাস, এই তো জানতাম। তাই না, খুব মজার ছিল কিন্তু কোর্স রসায়নটা। হ্যাঁ হয়তো বা কিছু কঠিন জিনিস তো থাকবে, এটা তো খুবই স্বাভাবিক, বাট ওভারঅল কিন্তু মজার ছিল, তাই না। এবং আশা করছি আমরা কিন্তু পড়েছি ভালো মতো। তো আজকে যেটা পড়বা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করে তোমাদের মনে হবে যে না আরেকটা ভালো চ্যাপ্টার পড়ছি। তোমাকে বোটানির মতো বিরক্তিকর চ্যাপ্টারে এরকম সুন্দর সুন্দর চ্যাপ্টার দুই একটা থাকা উচিত, তাই না। তাহলে চলো আজকে আমরা এই পড়াশোনা করবো, তার আগে আমরা একটু গতদিনে পড়াশোনা দেখে আসি। কোএনজাইম দেখি কার কার মনে আছে, আমাকে একটু জানায় দাও তো ভাইয়া। কোএনজাইমের মধ্যে কোএনজাইমে প্রোটিন ছাড়া আরেকটা অংশ থাকে, সেটা কি বলতো, জৈব পদার্থ নাকি অজৈব পদার্থ? বলো, কোএনজাইমে প্রোটিন ছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা কি জৈব নাকি অজৈব? আগুন, সেটাই ভাইয়া, কি এটা? এই তো জৈব, তাই না। তাহলে এখন যদি আমি আরেকটা প্রশ্ন করি, বলো তো ভাইয়া, যদি যদি এটা অজৈব হইতো, যদি এটা অজৈব হতো, তবে তার নাম কি দিতাম আমরা বলো। যদি অজৈব হতো তাহলে নাম কি দিতাম? কি বলা হয়, অজৈব বলতে মেইনলি আসে কি মেটাল, তাই না। যদি এটা মেটাল হইতো বা ধাতু হইতো আসলে, তাহলে কি নাম দিতাম? এই তো সাবাস ভাই, কি কো ফ্যাক্টর। দেখো এই ব্যাপারগুলো দেখছো, তোমরা পারতেছো মাশাআল্লাহ, আমি জানি তো তোমরা পারবা। কো ফ্যাক্টর। এখন খেয়াল করে দেখো, এরপরে বলেছে কি তেল ও চর্বির মধ্যে পার্থক্য। তাহলে তেল ও চর্বির মধ্যে পার্থক্য আমি দেখি, যদি বলো তো ভাইয়া কোনটা সম্পৃক্ত, দেখি জানাও তো ভাইয়া, কোনটা সম্পৃক্ত? সম্পৃক্ত কোনটা, তেল নাকি চর্বি, কোনটা সম্পৃক্ত বলে ফেলো একটু, তেল নাকি চর্বি? তেল আর চর্বির মধ্যে সেই লেভেল একটা মারামারি হইতেছে আমি দেখতেছি। ওকে, অয়েল ফ্যাট, অয়েল ফ্যাট। ঠিক আছে, এইটা আমি বুঝছো ব্ল্যাঙ্কই রাখতেছি, তোমরা নিজেরা বাসায় কি করবা দেখবা। ঠিক আছে, যারা যারা ঠিক করেছে তারাও দেখবা, যারা ভুল করেছে তারাও দেখবা যে কি হবে, সম্পৃক্ত কোনটা, তেল নাকি চর্বি। ঠিক আছে, ওকে তারপরে আগে যাই। এর প্রকারভেদ চলো চিন্তা করে, বলেছে যে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ এ আছে যার আদ্র বিশ্লেষণে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে এই এ কি হবে, যেহেতু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তো আমি আর জিজ্ঞেস করতেছি না, তোমরা বলো ভাই এই সহজ কোশ্চেন জিজ্ঞেস করেন। এ হলো কি ভাইয়া, প্রোটিন। প্লাস বলেছে কি দেখো, যে এরূপ আরেকটি যৌগ বি আছে যা কিনা রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি করে। তাহলে বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি করে কে? এটা হলো এনজাইম বা ক্যাটালিস্ট আসলে। বাট এই ক্ষেত্রে কার কথা বোঝানো হয়েছে, এনজাইম। যদিও বা হ্রাস বৃদ্ধি বলেছে, বাট তোমরা চিন্তা করবে যেহেতু এই চ্যাপ্টারে অবভিয়াসলি এনজাইমই বলার কথা। ঠিক আছে, তো বলেছে যে এর প্রকারভেদ, প্রোটিনের প্রকারভেদ কি আমরা পারি, দ্রবণীয়তার ভিত্তিতে আমরা পড়েছি। রাসায়নিক দিক থেকে সকল বি এ, কিন্তু সকল এ বি না। মানে বুঝাইছে যে রাসায়নিক দিক থেকে সকল এনজাইমই কি প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম না। তো এটা কিভাবে আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারবো, যে প্রোটিন কি হয় শুধু এনজাইম না, আরো অনেক ভাবে ইউজ হইতে পারে, হরমোন এন্ড আদার্স ক্লাসিফিকেশনটা বলে আসতে পারো, দ্যাটস ইনাফ। ঠিক আছে, তাহলে চলো আগে যাই, তাহলে এই ব্যাপারটা আমরা পারবো ইনশাল্লাহ। বি 17 খুবই ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা পড়বো। আজকে শুরুতে একটা জিনিস, জীব ও জ্বরের মধ্যে একটা ছোট্ট কথাবার্তা দেখি, একদম সিম্পল কথা, জীব বলতে আমরা কি বুঝবো। আজকে আমরা যাব হলো কিসে, ভাইরাসে। তার আগে একটু কথাবার্তা বলে আসি। জীব ভার্সেস জড়, অর্থাৎ সহজ কথায় লিভিং ভার্সেস নন লিভিং। ঠিক আছে, লিভিং ভার্সেস নন লিভিং। চিন্তা করো, লিভিং বলতে তুমি জাস্ট চিন্তা করো, একটা ধরো খরগোশের কথা চিন্তা করি সহজ কথায়, একটা ধরো খরগোশ। আর নন লিভিং বলতে ধরো চিন্তা করতে পারো একটা ইটের টুকরা। ঠিক আছে,
তাহলে এই দুইটা নিয়ে ধরো ধরো চলো আমরা চিন্তা করতেছি। দেখো খেয়াল করে যে একটা খরগোশ বা একটা লিভিং সাবস্টেন্স কি হয়, যার জীবন আছে, বাচ্চাকালে তো পড়ছো। বাট জীবন বলতে আমাদের বায়োলজি কি বলে? ওকে, এখানে কয়েকটা কথা। প্রথম কথা, যার কিনা বৃদ্ধি আছে, যার কি আছে ভাইয়া, বৃদ্ধি আছে। সেকেন্ড কথা, যে কিনা উদ্দীপনায় সাড়া প্রদান করে, যে কিনা উদ্দীপনায় উদ্দীপনায় সাড়া প্রদান করবে। এছাড়া যার কিনা ধরতে পারো রিপ্রোডাকশন হবে বা মাল্টিপ্লিকেশন বা বংশবৃদ্ধি হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এগুলো হবে না কোথায়, সেটা হলো নন লিভিং এ এই তিনটা হবে না। আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, বাট আপাত দৃষ্টিতে এই কয়টা হলো ক্রাইটেরিয়া বলতে পারো। এখন ভাই কেন আমরা জীব ও জড় নিয়ে কথা বলতেছি, চলো চিন্তা করি একটু। আসো, মনে আছে জীবজগতের ক্লাসিফিকেশন যখন আমরা করেছিলাম, প্রথমে মনে আছে 9-10-এ তোমরা পড়েছিলা, কি পড়েছিলা ভাইয়া? মনেরা। মনেরার কথা মনে আছে বলে আমি বিশ্বাস করি। বলো তো ভাইয়া, এই যে মনেরা, এটার একটা এক্সাম্পল দিতে পারবা? মনেরা রাজ্যের একটা এক্সাম্পল দিতে পারবা? বলো তো কি হবে বলো তো? ওকে, বিলোপন বলতে সহজ কথায় চিন্তা করো, মনে যাও এক্সটিংশন, ঠিক আছে। এই তো নাইস, ব্যাকটেরিয়া হতে পারে, তাই না? কি হতে পারে ভাইয়া? ইয়াপ, ব্যাকটেরিয়া হতে পারে। আর কি পড়েছো তোমরা? বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, এন্ড আদার্স। দেখো তোমরা ওই জীবজগতের শুরুতেই পড়েছিলা ভাইয়া ব্যাকটেরিয়া। কখনো কি প্রশ্ন হয়েছে যে ভাই ভাইরাসটা তাহলে কই গেল? তাহলে ভাইরাসটা আসলে গেল কোথায়? ভাইরাসটা আসলে কি? চলো, এখানে অনেকেই চিন্তা করবে থ্রি ইডিয়টস আমরা এই ভাইরাসের কথা বলছিলাম, মনে আছে? এই লোকটার কথা মনে আছে, থ্রি ইডিয়টস এর ভাইরাসের কথা? তাহলে অনেকেই বলবে যে, বিরোধী দল বলবে কি এটা থ্রি ইডিয়টস এর ভাইরাস না। ভাইরাস কি তাহলে ভাই জীব নাকি জড়? আসলে ভাইরাসকে আমরা কোন ক্রাইটেরিয়ায় ফেলাবো, চলো দেখি কোন ক্রাইটেরিয়া ফেলানো যায়। ওকে, বিজ্ঞানী লোয়েফ কি বলেছে এই ওয়ার্ডটা একটু জেনে রাখো, যে সে বলেছে আসলে ভাইরাস ভাইরাস, এটাকে তুমি কোনো ক্লাসিফিকেশন আনতে পারবা না। মানে ব্যাপারটা হলো যে ভাইরাস জীবও না, আবার জড়ও না। অর্থাৎ আমি যদি বলি একটা লাইন যদি টানি, ধরো এটা হলো নন লিভিং, মানে অজড়। এই নন লিভিং থেকে আমি যদি লিভিং এ একটা লাইন টানি, তো ভাইরাস অবশ্যই এই লাইনটার মাঝখানে কোথাও এক জায়গায় ভাইরাসটা অবস্থান করতেছে। ঠিক আছে, কোথাও এক জায়গায় কি হচ্ছে, ভাইরাসটা অবস্থান করতেছে। চলো তাহলে ভাইরাসের ক্ষেত্রে আমরা এখানে সংজ্ঞা পড়বো। সংজ্ঞা পড়ার আগে আমরা একটু আসি, সংজ্ঞাটা আমরা এখনই পড়বো না। এটা সংজ্ঞা যাওয়ার আগে আমরা আগে একটু বেসিক জিনিসপত্র পড়ি, ভাইরাসটা আসলে কি। প্রথম কথা, ভাইরাস হলো একটা কোষ না, এই ওয়ার্ডটা মাথায় রেখো। ভাইরাস কিন্তু কখনোই কিনা ভেয়া কোষ না। ভাইরাস কিনা ভেয়া, প্রথম কথা, এটা কি কোষ নয়, অর্থাৎ অকোষীয়। তাহলে ভাইয়া কোষ না কেমন হইলো, চলো দেখি কেমন হইলো। মেইনলি ভাইরাসের মধ্যে দেখা যায়, গঠন যদি আমরা চিন্তা করি, আমরা পরে আবার সবকিছুর ব্যাখ্যা করবো, টেনশন নিও না। জাস্ট একদম সিম্পলি চিন্তা করো যে কেন ভাই এটাকে আমি কোষ বললাম না। আমরা জানি কোষে কি থাকে, কোষে একটা কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকে, দেন মাঝখানে নিউক্লিয়াস বা নিউক্লিয়ার ক্রোমাটিন বস্তু থাকবে, তাই না? বিশেষ করে আমি যদি ব্যাকটেরিয়ার কথাও বলি, অন্তত পক্ষে কোষ ঝিল্লি থাকতে হবে, ভিতরে সাইটোপ্লাজমিক অবস্থা থাকতে হবে, তাই না? রাইবোজোম থাকতে হবে, ক্রোমোজোম থাকতে হবে, তাই না? একটা কম্পোনেন্ট থাকতে হবে, একটা লিভিং বা ইউনিট হইতে হবে, সহজ কথায়। বাট ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র দুইটা জিনিস আছে। অর্থাৎ আমি যদি একটা ছবি আঁকার চিন্তা করি, ধরো সাপোজ একটা ভাইরাসের শেপ হেক্সাগোনাল ভাইরাস আঁকলাম। তো দেখা যায় যে এই ভাইরাসটার মধ্যে চারিদিকে যে একটা আবরণ আঁকতেছি আমরা, এইটা হলো একটা প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? একটা আমিষ নির্মিত আবরণ আছে। এবং এইটার ভিতরে দেখা যায়, এই যে ভিতরে ভিতরে দেখা যায় কি ভাইয়া, নিউক্লিক অ্যাসিড। ভিতরে দেখা যায় কি, নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কি হয়, ডিএনএ থাকবে অথবা থাকবে আরএনএ। ঠিক আছে, ডিএনএ বা আরএনএ থাকবে। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমি যদি বলি ভাইরাসের বেসিক আমরা প্রিন্সিপাল বা বেসিক স্ট্রাকচার কি দেখলাম, দুইটা জিনিস দেখলাম। একটা দেখলাম কি ভাইয়া, প্রোটিন। আরেকটা দেখলাম কি ভাইয়া, নিউক্লিক অ্যাসিড। আরেকটা নিউক্লিক অ্যাসিড। আর যেটা বললাম যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি ডিএনএ অথবা আরএনএ থাকে, কখনো দুইটা একসাথে থাকবে না। কখনো ডিএনএ ও আরএনএ একসাথে থাকবে না। এখন আসি ঝামেলাটা কোথায়। দেখো ঝামেলাটা হলো, তোমাদের মনে আছে তোমরা চ্যাপ্টার 1 একটা পড়েছিল প্রোটিনকে কি বলা হয় বলো তো? আমার আশা করি মনে আছে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ।
ওকে, সব প্রোটিনকে আবার কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় না, অর্থাৎ আমাদের মাংসপেশিতে যেই প্রোটিন আছে টেকনিক্যালি কিন্তু সেটা আসলে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ না। টেকনিক্যালি ব্যাপারটা হলো প্রোটিন কি, যারা সংকেত দেয়, যারা সিগন্যাল দেয় বা সংকেত প্রদান করে, এন্ড আদার্স আরো কিছু ফিচার্স আছে, কখনো এটা আসবে না যারা সংকেত প্রদান করে এরকম কিছু। ওয়ার্ডটা জিজ্ঞেস করবে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ কাকে বলা হয়, প্রোটিনকে বলা হয়। আসলে কি হয়, আমরা যদি একটু বেসিক প্রিন্সিপাল চিন্তা করি, যে ধরো এটা লেখার দরকার নেই, যা চিন্তা করো, যে ধরো আমি বললাম যে এটা একটা ডিএনএ, ঠিক আছে, এটা একটা কি ভাই, ডিএনএ। এখন ডিএনএ এই জায়গায় ধরো তোমার আছে চুলের কালার কালো, চুলের রং কালো। কি হয়, এই ডিএনএটা থেকে আমরা জানি প্রথমে তৈরি হবে এমআরএনএ, দেন এই এমআরএনএ থেকে কি হবে, রাইবোজোমে যাবে, এন্ড রাইবোজোমে যে কি হবে ভাইয়া, প্রোটিন তৈরি হবে। এবং যেই প্রোটিনটা তোমার চুলের রং আসলে কালো বানায়, বুঝতে পারছি। অর্থাৎ এই প্রোটিনটা মূলত এই বৈশিষ্ট্যকে নিয়ে গেল না, সংকেত প্রদান করলো না কালো হওয়ার জন্য। তাই এই প্রোটিনটাকে আমরা বলতেছি কি জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ঠিক আছে। এখন চিন্তা করো, চিন্তা করো যে একটা ভাইরাসের তো অবশ্যই কি আছে, দেখো তো ভাইয়া, একটা ভাইরাসের তো মাত্রই দেখলাম যে ভাইয়া ওর নিউক্লিক অ্যাসিড আছে, অর্থাৎ ডিএনএ বা আরএনএ আছে। কিন্তু ঝামেলা হইলো, দেখো ঝামেলা হইলো একদম সিম্পলি যদি বলি, ভাইয়া ওর কিন্তু রাইবোজোম নেই। কি আছে কি নেই ভাইয়া, ওর কিন্তু রাইবোজোম নেই। তাহলে রাইবোজোম না থাকা মানে কি কোনো প্রোটিন তৈরি করতে পারবে? অবশ্যই বলবো ভাই, রাইবোজোম নেই কিভাবে প্রোটিন তৈরি করবে, সিগন্যালিং প্রোটিন গুলা। সো নো প্রোটিন। আর প্রোটিন যদি তৈরি করতে না পারে, মাত্রই বললাম ওই যে চুলের রং কালো হওয়ার জন্য প্রোটিন দায়ী, তাহলে নো প্রোটিন মানে কি আসলে, আসলে ওর জীবনের বৈশিষ্ট্য নাই। সহজ কথায়, ও বৈশিষ্ট্য দিতে পারবে না, দিবে না। কোথায়, সাধারণত বাহ্যিক পরিবেশে বা দেহের বাইরে, বাহ্যিক পরিবেশে। দেখো তো এইটুকু ব্যাপারটা ক্লিয়ার, যে একটা ভাইরাস কেন জ্বরের মতো আচরণ করবে। তো এইটা হলো আমাদের সেই জড়ো হওয়ার ব্যাখ্যা। এটা কিসের ব্যাখ্যা ভাইয়া, জড়ো হওয়ার ব্যাখ্যা। দেখো তো এইটুকু বুঝছি আমরা। দেখো তো বুঝছি, ব্যাকটেরিয়াটা এক প্রকার ভাইরাস না ভাইয়া, ব্যাকটেরিয়া একটা জীব, ব্যাকটেরিয়া একটা জীব, মনের আর জীব। এখন ভাইয়া তাহলে এবার আসি যে ভাই, সবই তো বুঝলাম, কিন্তু ভাইরাসটা তাহলে আমাদের কিভাবে ও বংশ বৃদ্ধি করলো, ও কিভাবে বংশ বৃদ্ধি করে, চলো চিন্তা করি এই ব্যাখ্যাটা। অর্থাৎ ভাইরাসটা কিভাবে জীব, কিভাবে ভাইরাস জীব হয়। চিন্তা করো, যখন ভাইরাসটা কি হয়, কোন একটা হিউম্যান বডি, কোন একটা হিউম্যান বা কোন একটা ব্যাকটেরিয়া, কোন একটা হিউম্যান, কোন একটা ব্যাকটেরিয়া বা কোন একটা এনিমেলে যখন প্রবেশ করে, দেখো যখন এটা প্রবেশ করলো, তখন কি করে জানো, ও যখন প্রবেশ করতেছে, ও তখন, ওর তো রাইবোজোম নাই, কিন্তু ও কি করে, ও এর হোস্ট, হোস্ট মানে পোষক, হোস্ট বা পোষকের, হোস্ট বা পোষকের রাইবোজোমটা ব্যবহার করে। হোস্ট বা পোষকের রাইবোজোম কি করে ভাইয়া, ব্যবহার করে। তাহলে দেখো, ওর তো আগে নিজের কোনো রাইবোজোম ছিল না, তাই ও বাহ্যিক পরিবেশে মানে দেহের বাইরে কিছু করতে পারে না। কিন্তু যখনই ও দেহে প্রবেশ করছে, তখনও কি করে, উক্ত দেহের, উক্ত দেহটাকে আমরা বলি পোষক দেহ, মানে যেখানে ও অবস্থান করে তাকে আমরা হোস্ট বা পোষক বলি। সেই পোষক দেহের রাইবোজোম ব্যবহার করে। যখন ব্যবহার করলো, তার কেউ প্রোটিন তৈরি করতে পারবে? অবশ্যই। তখন কি করে তাহলে, প্রোটিন তৈরি করে। এবং প্রোটিন তৈরি মানেই কি, মানেই হলো বৈশিষ্ট্য দেয়। বৈশিষ্ট্য দেয় মানে কি, বৈশিষ্ট্য দেয় মানে দুইটা জিনিস মাথায় রাখতে পারো। ঠিক আছে, আমাদের এই লেভেলে দুইটা জিনিসই জাস্ট লাগবে। বৈশিষ্ট্য দেয় বলতে দুইটা কথা, প্রথম কথা ও কি করতে পারবে, ও মাল্টিপ্লাই করতে পারে। মাল্টিপ্লাই মানে কি, একটা থেকে দশটা, দশটা থেকে 1000টা। আর ও কি করতে পারবে, রোগ সৃষ্টি করতে পারে। দেখো তো এই দুইটা জিনিসে কোনো সমস্যা আছে, আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে যেটা বললাম একদম সিম্পল কথায় কি ভাইয়া, ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ ঠিকই আছে, কিন্তু রাইবোজোম নাই। যেহেতু রাইবোজোম নাই, ও প্রোটিন তৈরি করতে পারবে না। আর আমরা জানি প্রোটিনই হলো জীবনের ভাষা। প্রোটিন যদি সিগন্যালিং প্রোটিন, যেটাকে আমরা বলি সংকেত প্রদানকারী প্রোটিন, এটা যদি তৈরি করতে না পারে, তাহলে কি হবে না, তাহলে অবশ্যই ভাইরাস বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, যেটা বাহ্যিক পরিবেশে ঘটে।
বাট যখনই ও জীবদেহে প্রবেশ করলো, তখন ভাইরাসের কি জীবদেহ বা পোষকের রাইবোজোম ব্যবহার করে এবং ব্যবহার করে প্রোটিন তৈরি করে এবং বৈশিষ্ট্য দেয়। সেই জন্য বৈশিষ্ট্য দেওয়া মানে কি জীবন হওয়া, অর্থাৎ তখনও জীবের মতো আচরণ করে। ঠিক আছে, অর্থাৎ কি রোগ সৃষ্টি করতে পারে বা মাল্টিপ্লাই করতে পারে, 1 থেকে 1000টা হইতে পারে। এখন চিন্তা করো, তার মানে আমি কি এখানে একটা কথা বলতে পারি যে ও আসলে জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, ও আসলে জীবনের জীবনের বৈশিষ্ট্য প্রকাশের জন্য, জীবনের বৈশিষ্ট্য প্রকাশের জন্য, অথবা আমি যদি বলি বংশ বিস্তারের জন্য, বংশ বিস্তারের জন্য পোষক কোষে প্রবেশ করতে বাধ্য, বলা যাবে না, পোষক কোষে প্রবেশ করতে বাধ্য। দেখো তো এই ওয়ার্ডটা কি ঠিক আছে, লাইনটা কি ভুল আছে, ট্রু নাকি ফলস, একটু জানাও তো। এটা কি ঠিক আছে? জীবনে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য বা বংশ বিস্তারের জন্য বা বংশ বৃদ্ধির জন্য ও কি করতে বাধ্য? ও পোষক কোষে প্রবেশ করতে বাধ্য। হুম, ট্রু। নাইস। এই যে বাধ্য হচ্ছে মানে সহজ কথায় পোষক কোষে প্রবেশ করা মানে ও আসলে পরজীবী হওয়া। পরজীবী মানেই কিন্তু পোষক কোষের নির্ভরশীলতা, তাই না? তাহলে কি আমি লাস্ট একটা কথা বলতে পারি, ও আসলে এক ধরনের বাধ্যতামূলক পরজীবী। ও আসলে এক ধরনের বাধ্যতামূলক পরজীবী। দেখো তো এটা কি বলা উচিত নাকি উচিত না? ও আসলে এক ধরনের কি বাধ্যতামূলক পরজীবী। বুঝতে পারছি, মানে পরজীবী হইতে বাধ্য, সহজ কথায় ও জীবনের বৈশিষ্ট্যের জন্য বা বংশবৃদ্ধির জন্য আরেকটা কোষের উপর অবশ্যই নির্ভরশীল হতে হয়। অবশ্যই মানে বাধ্যতামূলক, আর নির্ভরশীল হওয়া মানে পরজীবী, মানে আরেক জীবনের উপর নির্ভর করে থাকা। তাহলে ও অবশ্যই জীবনটা আগে নেওয়ার জন্য, জীবন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে ও অবশ্যই পরজীবী হইতে বাধ্য। এটাকে আমরা বলি বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, এই তো তোমরা একটা ক্ষয়ের অপশন, ক্ষয়ের প্রশ্নের অ্যান্সার করে ফেলছো, ক শিখে ফেলছো এবং এমসিকিউ শিখে ফেলছো। এট এ টাইম তুমি অনেকগুলা কিছু এখানে পড়ে ফেলছো। এই স্লাইডে কারো কোনো সমস্যা আছে? এই স্লাইডটার মাধ্যমে আমি বলতে পারো ভাইরাসের প্রথম অর্ধেক পড়া শেষ। সকল পরজীবী কি তাহলে ভাইরাস? না না না, অবশ্যই না। ভাইরাস হলো এক ধরনের পরজীবী, সব পরজীবী ভাইরাস না ভাই। পরজীবী আরো বিভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে, এই যে তোমার ভাই যখন তোমার কাঁধে বসে থাকে না, তোমার মানে ও বলে যে আমি নড়বো না, আমার কোলে নাও, ছোট ভাই যখন বলে, টেকনিক্যালি ও তখন এক ধরনের পরজীবী হয়ে যায়। ঠিক আছে, ওকে। যদি বায়োলজিক্যালি আসলে না, এমনি বললাম আর কি। একটু বড় করে লিখেন, ওকে, এক স্লাইডে অনেক কিছু লেখা তো এই জন্য একটু ছোট করে লিখেছি, তোমরা অ্যানোটেশন পেলে বুঝবা, সমস্যা নেই। আর আমি এখন তো মুখে মুখে বলতেছি কি করতেছি। ভাই এরা কি মিথজীবী? না ভাই, মিথজীবী না। মানে মিথজীবী হইতো যদি দুইজন একজন আরেকজনকে উপকার করতো, বাট ভাইরাস টেকনিক্যালি নিজেরটা স্বার্থ বুঝে, বাট আরেকজন কি হইতেছে ও খেয়ালও করে না, এমনকি ব্যাকটেরিয়াকে মেরেও ফেলেও। ঠিক আছে, ভাইরাসের তো বিষ কিভাবে হয় একটু পরেই দেখবো, আসলে বিষের চেয়েও বেশি ধ্বংসাত্মক। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা একটু আশা করি বুঝে ফেলেছি। চলো তাহলে আগে যাই। এখন তাহলে আসি আমরা এই যে ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের হলো জড় বা রাসায়নিক বৈশিষ্ট্য। আশা করতেছি মুখস্থ করতে হবে না। এখান থেকে কি কি পড়বো আমরা, চলো 3-4টা জিনিস দাগাও ভালো মতো। প্রথমটা খুব ভালো মতো দাগাও, পড়ে ফেলছি, ভাইরাস কি কোষ না? যদি কখনো আসে ভাইরাস কেন কোষ না বা ভাইরাস অকোষীয় ব্যাখ্যা করো, আমরা কি পারবো? কি কি লিখবো তখন? তখন লিখবো যে কোষ হলো কি জীবদের গঠন ও কার্যকারী একক। কোষের মধ্যে কি কি থাকে এই প্রিন্সিপাল গুলো দিব, বাট বলবো যে ভাইরাসের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। সো আলটিমেটলি, বা এখানে সাইটোপ্লাজম এন্ড আদার্স থাকে না, সো আলটিমেটলি ভাইরাস কোষ হওয়ার সুযোগ নাই। বা এছাড়াও বলতে পারো যে এখানে বিপাকীয় কাজগুলো হয় না, মানে কি? দেখো বলেছে কোনো বিপাকীয় এনজাইম নাই। ওকে, বিপাক মানে কি এটা একটু বেসিক জেনে আসো। ঠিক আছে, বিপাকের মধ্যে আমাদের এটা একটু জানা উচিত। অনেক জায়গায় পাবা, বিপাক হলো দুই ধরনের বিক্রিয়াকে একসাথে বিপাক বলি। বিপাক মানে কি? দুই ধরনের বিক্রিয়াকে একসাথে বিপাক বলা হয়। একটা হলো অ্যানাবলিক, একটা হলো অপচিতি, আরেকটা হলো সরি ক্যাটাবলিক। একটা উপচিতিমূলক বিক্রিয়া, একটা অপচিতিমূলক বিক্রিয়া। ঠিক আছে, অ্যানাবলিক আর ক্যাটাবলিক। অ্যানাবলিক মানে কি? অ্যানাবলিক মানে কোন একটা কিছু তৈরি করা, হইতে পারে কোনো শর্করা বা গ্লুকোজ বা আদার্স কিছু। আর ক্যাটাবলিক মানে কোনো কিছুকে ভেঙে ফেলা,
হতে পারে কোনো প্রোটিন ভেঙে ফেলেছো বা লিপিড ভেঙেছো, এই ব্যাপারগুলা। এই ধরনের বিক্রিয়াকে আমরা একসাথে কি বলি? বিপাকীয় বিক্রিয়া। এই বিপাকীয় বিক্রিয়া কোনো এনজাইম বা পুষ্টিক্রিয়া নাই। যেহেতু পুষ্টিক্রিয়া নাই, ওর কি গ্রোথ হবে না? দেখো এই জন্য বলেছে দৈহিক বৃদ্ধিও নাই। ঠিক আছে, সো পুষ্টিক্রিয়া নাই, সো এটার সাথে এটা মিলাও, দৈহিক ক্রিয়াও হওয়ার কথা না, মনে থাকবে। তারপরে দেখো এরপরে এইটা আমি স্টার দিয়ে লিখবো, এটা এই যে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, আমরা কিন্তু পড়ে ফেলছি মাত্রই। তারপরে বলা হয়েছে যে আরেকটা কথা, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে পৃথকযোগ্য নয়। ওকে, ব্যাপারটা কেমন দেখো। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার এটা হলো বলতে পারো এক ধরনের, যেমন আমরা ফিল্টার ইউজ করি না নর্মালি পানি পিউরিফাই করার জন্য, ওর কাজই কি? ফিল্টার মানে আলাদা করা বা পৃথক করা। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার মানে এমন ফিল্টার যা কিনা ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারবে। তো ভাইরাস তো আসলে ব্যাকটেরিয়া না, তাই ভাইরাস যেহেতু ব্যাকটেরিয়া না, তার মানে কি ভাইরাসকে তুমি এই ফিল্টার দিয়ে ফিল্টার করতে পারবা না। ঠিক আছে, তাহলে কি এটা জড় বৈশিষ্ট্য হইলো। কেন জড় বৈশিষ্ট্য হইলো? কারণ ব্যাকটেরিয়া কি একটা জীব, জীবকে তুমি যে ফিল্টার দিয়ে আলাদা করতে পারতেছো, সেই একই ফিল্টারে তুমি ভাইরাস আলাদা করতে পারতেছো না, তার জন্য ভাইরাসকে জড় বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপরে বলেছি দেখো ভাইরাসকে এরপরের কথা হলো পুরো একটা ইটের টুকরার কথা চিন্তা করো। একটা ইটের টুকরা যা যা দেখায় ভাইরাসও তাই দেখাচ্ছে। কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, তারপরে সাসপেনশন তৈরি করা যায়, তলানীকরণ করা যায়। তলানীকরণ মানে কি? কাদা পানি মানে কাদা পানি মিক্স করলে দেখবা কাদা নিচে পড়ে যায়, এটা হলো তলানীকরণ। সাসপেনশন কি? বিভিন্ন ওষুধ দেখবা ঝাঁকিয়ে খাইতে বলে। ঠিক আছে, তারপরে সেন্ট্রিফিউজ করা মানে রাইবোজোমে পড়েছো। কেলাসিত করা মানে হলো সোডিয়াম বা লবণের মতো ক্রিস্টাল ক্রিস্টাল আলাদা করা যায়। ওই যে ইটের টুকরার কথা মনে করবা। জীবকোষের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, আমরা কিন্তু পড়ে ফেলছি, যে মাত্রই দেখলাম জীবকোষের বাইরে যে বাহ্যিক পরিবেশে কোনো প্রোটিন নাই, বৈশিষ্ট্য দিবে না। তারপরে ভাইরাস বলেছে অ্যাসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম, এবং এই যে এই একটা পয়েন্ট, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে। অ্যান্টিবায়োটিক কি করতে পারে? প্রতিরোধ করতে পারে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে, এটা আমরা পরীক্ষায় দেখবা অনুশীলনী, অনুশীলনীতে আছে কোনো একটা বইয়ে। সো এটা একটু জেনে রাখি ভাই। অ্যান্টিবায়োটিক নিয়ে একটা কথাই মাথায় রেখো, যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক এটা জীবন যুদ্ধেও লাগবে এবং পড়ার জন্য লাগবে। তো আমরা শুধু পড়বো না, আমরা আসলে জীবন যুদ্ধে আগানোর চেষ্টা করব। অ্যান্টি মানে কি ভাই? অ্যান্টি মানে হলো প্রতিরোধ বা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। আর বায়োটিক মানে কি? বায়োটিক ওয়ার্ডটা আসছে হলো ব্যাকটেরিয়া থেকে। বায়োটিক ওয়ার্ডটা আসছে থেকে ভাইয়া? ব্যাকটেরিয়া থেকে। সো অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টিবায়োটিক মানে এমন ওষুধ বা এমন ড্রাগ, এমন ওষুধ যা কি হয়? যা ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা ব্যাকটেরিয়া কি করে? প্রতিরোধ করতে পারে। তাহলে দেখো এটা তো ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারবে, এটা কি ভাইরাসকে ধ্বংস করবে না? তার জন্য ভাইরাস আসলে কি হয়? অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে পারে, বা অ্যান্টিবায়োটিক ওর কোনো ইফেক্ট করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো আগে যে তারপরে এরপরে বলেছে ভাইরাস, ওকে, ওই যে প্রতিক্রিয়া, এই যে ভাইরাস দিয়ে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, এটাই মাত্র বলাইলাম। ঠিক আছে, সাসপেনশনটা বুঝি নাই। দেখবো যে বিভিন্ন ওষুধের দেখবা গুড়া গুড়া দেখা যায়, ওখানে বলে একটু পানি দিয়ে তারপর ঝাঁকাইতে। ঠিক আছে, এটা তোমরা কেমিস্ট্রিতে চ্যাপ্টার 5-এ আরো ভালো মতো বুঝবা। ফার্স্ট পেপার চ্যাপ্টার 5, ইফ আই এম নট রং। তো সেখানে দেখবা কলয়েড মানে এটা হলো যে যেই কণাটা আছে সেই কণার আকৃতি অনুযায়ী পার্থক্য হয়। আপাতত ডিটেলস জানার দরকার নাই, একটু ওষুধ দিয়ে চিন্তা করো, পরে কেমিস্ট্রিতে যে একদম ডিটেলসে বলবা যে অণুর আকৃতি কিরকম হইলে কি হয়। ঠিক আছে, কয়টি বৈশিষ্ট্য লাগবে? এই যে দেখো যেগুলো স্টার দিয়েছি এগুলো মাস্ট, বাকিগুলো দেখো এগুলা পারলে বাকিগুলো অটো পারবা। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, যে ভাইরাসের এটা বোর্ডে আসছিল মোস্ট প্রবাবলি গতবার বা তার আগের বার মনে হয় ঢাকাতে আসছিল নাকি, বাট আসছে এটুকু আমি শিওর, হয়তো এইবার নইলে এর আগের বার। ঠিক আছে, তারপরে দেখো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। ওকে, জীবীয় বৈশিষ্ট্য কি এতক্ষণ যা পড়েছো, এই যে জীব কই হয়? ভাইরাস অবশ্যই দেখো এই যে কি হয় দেখো, পোষক কোষের অভ্যন্তরে কি হবে? এটা সংখ্যা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, সংখ্যা বৃদ্ধি। তারপরে দেখো সংখ্যা বৃদ্ধির জন্য নতুন ভাইরাসে কি হয়? মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। অর্থাৎ ডেঙ্গু ভাইরাস থেকে আরেকটা ডেঙ্গু ভাইরাসই হবে, কখনো ডেঙ্গু ভাইরাস থেকে আমরা হেপাটাইটিস বি ভাইরাস পাবো না। তারপরে ভাইরাসের দেহে যে নিউক্লিক অ্যাসিড প্রোটিন থাকে, দেন ভাইরাস এই যে দেখো সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী। সুনির্দিষ্ট কেন বললো? কারণ যেই ভাইরাসটা ধরো কোন একটা ব্যাকটেরিয়ায় যদি পরজীবী হয়, সেই ভাইরাস নিশ্চয়ই আবার মানুষে পরজীবী হবে না। সো এইটা রেসপেক্টে বলা হয়েছে। এরপর একটা কথা ইম্পর্টেন্ট, মিউটেশন বা পরিবৃত্তি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। ওকে, এই দুইটা কথা একটু বুঝো। মিউটেশন কি? মিউটেশন মানে হলো যে কোন একটা ক্রোমোজোম বা নিউক্লিওটাইডের প্যাটার্নের মধ্যে বা বিন্যাসে স্থায়ী পরিবর্তন। যেমন কি, ধরো কোন একটা ডিএনএ তে এরকম ভাবে আছে অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিন অ্যাডিনিন সাইটোসিন, সাপোজ সাপোজ ডিএনএ এর মধ্যে এই অবস্থাটা আছে। এখন এই নিউক্লিওটাইডটা কি হয়েছে? কোনো কারণে
হঠাৎ হয় না, এটা অনেক দিন ধরে টাইম হয় লাগে, এবং কোনো রেডিয়েশন বা আদার্স কোনো কারণে কি হয়, এটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে ধরো হয়েছে অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিন, সাইটোসিন, সাইটোসিন। এই যে চেঞ্জটা হয়েছে এটাকে আমরা বলি হলো কি মিউটেশন। এই চেঞ্জটাকে আমরা কি বলি, মিউটেশন। এবং এই মিউটেশন হওয়ার জন্য, এই মিউটেশন হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দিবে, যে নতুন বৈশিষ্ট্য দিবে, সহজ কথায় যে বৈশিষ্ট্য দিবে, এই ব্যাপারটাকে আমরা বলি কি, এটাকেই বলে আমরা প্রকরণ। এটাকেই বলে আমরা কি, প্রকরণ। মনে থাকবে? তাহলে মিউটেশন মানে কি, নিউক্লিওটাইডের যে বিন্যাস সেখানে স্থায়ী পরিবর্তন। আর প্রকরণটা কি, এই মিউটেশনের হওয়ার জন্য যেই ধরনের নতুন বৈশিষ্ট্য দিচ্ছে সেটাই প্রকরণ। যেমন তোমরা করোনাতে দেখেছো যে বিভিন্ন স্ট্র্যান্ডের কথা বলেছে, যে এই 2 দিন পর পর নতুন স্ট্র্যান্ড আসে, তাই না? শেষ মনে হয় ল্যামডা স্ট্র্যান্ড আসছিল, খুবই খুবই কি, খুবই ধ্বংসাত্মক ছিল যেটা। তো এটাই হলো মিউটেশন হয়ে তৈরি হয়, ঠিক আছে। তারপরে বলেছি কি লাস্টে, যে অভিযোজন ক্ষমতা আছে, অভিযোজিত হইতে পারে এটা অবশ্যই। তারপরে কি হইতে পারে, এই যে অভিযোজিত কেন হয়, এই যে এই পরিবর্তনগুলো করার মাধ্যমে পরিবেশ অনুযায়ী কি করতে পারে, জেনেটিক পরিবর্তন ঘটাইতে পারে। এই যে জেনেটিক পরিবর্তন, রিকম্বিনেশন করতে পারে ওর, অর্থাৎ জিনগত কি করতে পারে, যে বিভিন্ন নিউক্লিওটাইড বাদ দিতে পারে, নতুন নিউক্লিওটাইড আনতে পারে, অথবা নিউক্লিওটাইড অবস্থান পরিবর্তন করতে পারে। এভাবে করে যে কোন জেনেটিক রিকম্বিনেশন বা জেনেটিক চেঞ্জ বা পরিবর্তন ঘটায়, ঠিক আছে। ওকে, এগুলো কি মুখস্থ করে রাখবে ভাই? ওকে, মুখস্থ এখান থেকে কি করবা, এখান থেকে তেমন মুখস্থ করতে হবে না, পরীক্ষায় আসে কোনটা, এই যে বাধ্যতামূলক পরজীবী, এই ওয়ার্ডটাই বারবার দেখবা ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে। তো এইটা মাস যাতে আমরা মনে থাকে। আর এছাড়া বাকিগুলো তোমরা পারো, একবার জাস্ট দেখে রাখবা, নট নেসেসারি একদম পুরা শহীদ হয়ে যেতে হবে, দেখে রাখো তাহলে দেখবা মনে পড়তেছে। তবে এই জড়র মধ্যে এইগুলা মাথায় রাখবা, মানে মোটামুটি দেখবা একসাথেই সব আসছে। তুমি যদি এই স্লাইডটা বুঝে থাকো, হোপফুলি এগুলাতে তোমার কোনো টেনশন হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যেহেতু বুঝে গেছি, আমরা তাহলে ভাইরাসের সংজ্ঞা পড়ি, যেটা আমরা বাদ দিছিলাম তখন। এটা কতে খুব ভালো মতো লাগবে। প্রথম কথা, ভাইরাস অর্থ কি এটা একটু জেনে রাখো। ভাইরাসকে বলা হয় বিষ। ভাইরাস অর্থ কি ভাইয়া, বিষ। তাহলে ভাইরাস কি, এটা হলো দেখো, এই যে আমরা পড়ে ফেলছি, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি। বলে ফেলছি কেমন, অকোষীয়, কোষ নাই, অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে কি, যেটা কিনা মাইক্রোস্কোপেও দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, তাকে আমরা বলি অতি আণুবীক্ষণিক, ঠিক আছে। তারপরে বলেছে কি বাধ্যতামূলক পরজীবী, যেটা পড়ে ফেলছি। অভ্যন্তরে কি হয়, সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, এটাও পড়ে ফেলছি। বাট বাহিরে কি হয়, নিষ্ক্রিয় থাকে। দেখো তো এই সংজ্ঞায় কোনো কিছু কি না বোঝার মতো আছে? আমরা কিন্তু সব পড়ে ফেলছি, এবং সবগুলো আশা করি বুঝেছি, এবং আমরা আশা করি পারবো, ঠিক আছে। তাহলে চলো আস্তে আস্তে আবার আগানোর চেষ্টা করি। এরপরে আসো দেখো বিজ্ঞানীদের অবদান। ওকে, এখান থেকে আমি ফার্স্ট অফ অল এই অবদান হলো, সব লাগবে কিসের জন্য, সব লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য সব লাগবে। এখন আসবে এইচএসসি এর জন্য কি পড়বো, কয়েকটা জিনিস একটু স্টার্ট দিয়ে পড়তে পারো। সেটা হলো দিমিত্রি আইভানফস্কি, সে ভাইরাসের আবিষ্কার করেছে। তারপরে দেখো স্ট্যানলি, সে ভাইরোলজির জনক, ঠিক আছে। ওকে, এই দুইটা মাস্ট মাথায় রাখবা। এছাড়া কি পড়তে হবে, এছাড়া যদি পারো এই গ্যালুটা শিখে রাখবা, সে হলো এইডস মানে এইচআইভি আবিষ্কার করেছে। তারপরে আরেকটা যদি পারো, না এইটুক জানলে মোটামুটি ইনাফ। বাউডেন পিটা সেকেন্ডারি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এগুলো হলো ফার্স্ট প্রায়োরিটি, এই কয়টা। সেকেন্ড প্রায়োরিটি কোনটা, দেখো সেকেন্ডের মধ্যে